হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন শ্রমিক ভট্টাচার্য। সায়েন্স সিটিতে বিশেষ সম্বর্ধনার আয়োজন। শ্রমিককে ক্যাপ্টেনের ভূমিকায় স্বাগত জানালেন দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং জাল নোট, একটি রাইফেল, 3 রাউন্ড গুলি, 4টি পাইপ গান, 12টি বন্দুক এবং তার কার্তুজ উদ্ধার। ভারত মার্কিন 10 বছরের প্রতিরক্ষা চুক্তি। রাজনাথ সিং এর সঙ্গে ফোনে কথা মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের। দক্ষিণ এশিয়ার সমীকরণ বদলাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস, হলিউড ওয়াক অফ ফেমে সম্মানিত দীপিকা। 2026-এর হলিউড ওয়াক অফ ফেমের তালিকায় দীপিকা পাডুকোন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক। এবার ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী। মোদীকে অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানায় সম্মানিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা। সম্মান পেয়ে মোদী তার এক্স হ্যান্ডেলে লেখেন, ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়ে আমি গর্বিত। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতের 140 কোটি মানুষের পক্ষ থেকে আমি সম্মানটি গ্রহণ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক। এবার ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানায় সম্মানিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা। সম্মান পেয়ে মোদী বলেন, দুই দেশের বন্ধুত্ব গভীর হবে, দায়িত্ব আরও বাড়ল। প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লেখেন, ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়ে আমি গর্বিত। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতের 140 কোটি মানুষের পক্ষ থেকে আমি এটি গ্রহণ করছি। একসঙ্গেই তিনি বলেন, ভারত ঘানার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে। এই সম্মানের পর দায়িত্বও আরও বাড়ল। সম্মানটি গ্রহণ করার পর মোদী তা ভারতের যুব সমাজ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং দুই দেশের বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবার ঘানায় গিয়েছেন মোদী। বুধবার বিকেলে তিনি আকরার কোটোকা বিমানবন্দরে নামেন। তাকে স্বাগত জানিয়ে আলিঙ্গন করেন ঘানার প্রেসিডেন্ট। সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। স্থানীয় রীতি মেনেও অভ্যর্থনা করা হয় তাকে। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছাতেই মোদীকে ঘিরে হরে রাম হরে কৃষ্ণ স্তোত্র গাইতে শুরু করে ঘানার বাচ্চারা। হাসি মুখে তাদের গান শোনেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও ভাইরালও হয়েছে। উল্লেখ্য, আগামী কয়েকদিনে একগুচ্ছ দেশে যাবেন প্রধানমন্ত্রী। ঘানা থেকে শুরু হলো সেই সফর। বুধবার মাহামার সঙ্গে বৈঠক করেন মোদী। ভারত ঘানা দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থিক প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের আদান প্রদান নিয়ে আলোচনা হয়েছে সেখানে। বৃহস্পতিবার ঘানা থেকে ত্রিনিদাদ এবং টোবাগোর উদ্দেশ্যে রওনা দেবেন মোদী। আগামী শনিবার সেখান থেকে পৌঁছাবেন আর্জেন্টিনায়। তারপর ব্রাজিলে আয়োজিত ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সর্বশেষে নামিবিয়া সফরে যাবেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার থেকে যুদ্ধ সরঞ্জাম কিনবে ভারত। আগামী 10 বছরের জন্য দুই দেশ এই বিষয় চুক্তি করতে চলেছে। মার্কিন সেনা সদর পেন্টাগন থেকে এমনই দাবি হয়েছে। তবে এই চুক্তির ফলে কোনো ধরনের অস্ত্রশস্ত্র বা যুদ্ধ উপকরণ আমেরিকা ভারতকে দেবে সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ভারতকে F-35 যুদ্ধ বিমান বেচতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে সেই সম্ভাবনা বাড়বে কিনা সেটাও এখনো বোঝা যাচ্ছে না। ভারত ও যুক্তরাষ্ট্র শিগগিরই একটি নতুন 10 বছর মেয়াদী প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করতে চলেছে। শীঘ্রই এক বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগস্টেথ এই চুক্তিতে সই করবেন বলেই মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র কর্নেল ক্রিস ডিভাইন জানিয়েছেন, হেগস্টেথ ও রাজনাথ সিংয়ের মধ্যে ফোন আলাপেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি জানান, 1 জুলাই হেগস্টেথ ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে ফোন করে দক্ষিণ এশিয়ায় আমেরিকার কাছে ভারতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে চলতি প্রতিরক্ষা প্রকল্পগুলির অগ্রগতি, আসন্ন মার্কিন প্রতিরক্ষা সরবরাহ ও দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেব্রুয়ারি 2025-এর যৌথ বিবৃতিতে ঘোষিত প্রতিরক্ষা লক্ষ্যগুলি কতটা পূরণ হয়েছে তাও পর্যালোচনা করা হয়। কর্নেল ডিভাইনের ভাষায়, হেগস্টেথ ও রাজনাথ সিং পরবর্তী 10 বছরের জন্য একটি নতুন প্রতিরক্ষা কাঠামোতে সই করার সিদ্ধান্তে পৌঁছেছেন। বৈঠকের নির্দিষ্ট সময় এখনও ঘোষণা করা হয়নি, তবে আলোচনা ইতিমধ্যেই চূড়ান্ত স্তরে পৌঁছেছে। একই দিনে হেগস্টেথের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত ভারসাম্য এবং প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তর আলোচনা হয়। দেশই আগামী ইন্দাস 10 সামিট এবং নতুন অটোনোমাস সিস্টেমস ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সূচনাকে স্বাগত জানিয়েছে। This included a discussion on trade and investment, on technology, on defense and security, on energy, and on mobility. Now, defense and energy are two subjects where, particularly with the US, I think they're substantive enough to warrant a separate meeting with their secretaries, which is why I had a meeting with Secretary Hexet and with Secretary Pratt. In terms of the evolution of Quad, I think it was a step forward, not just I would say in terms of a sort of another meeting of the Quad, but in many ways it was a sort of a house cleaning and a way of making it more efficient. We were self-auditing ourselves and saying, okay, how do we deliver better? How do we make it more efficient? So that's the spirit really in which we approached this particular meeting. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানায়, ট্রাম্প মোদি যুগে যে ভিত্তি তৈরি হয়েছিল হেক্সটেথ সেটিকে উৎপাদনক্ষম, বাস্তবমুখী ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন। তিনি জানান, ভারতীয় সেনাবাহিনীতে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তির মসৃণ একীকরণে ওয়াশিংটন সন্তুষ্ট এবং ভবিষ্যতে বড় মাপের প্রতিরক্ষা বাণিজ্য ও যৌথ উৎপাদনের সুযোগ বাড়াতে আগ্রহী। হাই নিউজ নেটওয়ার্ক। রাতভর আলোচনার পর অবশেষে মার্কিন পার্লামেন্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংস্কার এবং অভিবাসন সংক্রান্ত বিলের জট কাটল। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির মধ্যে মতবিরোধ সত্ত্বেও প্রসিডিউরাল ভোটে 219 থেকে 213 ব্যবধানে বিলের সবুজ সংকেত মিলেছে। বৃহস্পতিবারই বিলের ওপর চূড়ান্ত ভোটাভুটি হবে। ট্রাম্পের এই বড় ও সুন্দর বিলটি চলতি সপ্তাহে অনুমোদন করেছিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট। দ্বিতীয় দফায় বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ তথা হাউসে অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। বুধবার রাতভর এই বিল নিয়ে আলোচনা হয়েছে, তারপর প্রসিডিউরাল ভোট হয়। সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদন সূত্রে খবর, বিরোধী ডেমোক্র্যাটরা ছাড়া মুষ্টিমেয় সংখ্যক রিপাবলিকানও এই বিলের বিপক্ষে। তাদের রাজি করাতে তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে ট্রাম্পের দল, কিন্তু 7 ঘন্টা পেরিয়ে গেলেও সুরাহা মেলেনি। শেষমেশ হাউস স্পিকার মাইক জনসন প্রসিডিউরাল ভোটের সিদ্ধান্ত নেন। সেই ভোটে 219-213 ভোটে বিলে ছাড়পত্র মিলেছে। মঙ্গলবার সেনেটে ভোটাভুটির মাধ্যমে অনুমোদন পেয়েছিল ট্রাম্পের নয়া বিল। 24 ঘন্টা ব্যাপী তর্ক বিতর্কের পরে মাত্র 1 ভোটের ব্যবধানে বিলটি অনুমোদন পায়। মার্কিন আইনসভার নীতি মেনে পরের দফায় বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। বিলটি হাউসের অনুমোদন পেলে উচ্চ আয়ের মার্কিন নাগরিকরা কর ছাড় সংক্রান্ত সুবিধা পাবেন। অন্যদিকে মেডিকেড, এসএনএপির মতন জনকল্যাণমূলক কর্মসূচির ব্যয় কমিয়ে আনা হবে $1 লক্ষ কোটি। বিলে নিম্ন আয়ের ব্যক্তি এবং প্রতিবন্ধীদের জন্য ফেডারেল স্বাস্থ্য বীমা কর্মসূচি থেকে বিপুল অর্থ ছাঁটাইয়েরও প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে ইতিমধ্যেই ওই বিল নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তাছাড়া ওই বিল কার্যকর হলে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকারমূলক পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সহজ হয়ে যাবে। সপ্তাহখানেক আগে ট্রাম্পের বিলের সমালোচনায় মুখর হয়েছিলেন মার্কিন ধনকুবের তথা একদা ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ক। তিনি বলেন, ওই বিল আইনে পরিণত হলে তা হবে রিপাবলিকান পার্টির রাজনৈতিক আত্মহত্যার শামিল। মাস্ক সমাজ মাধ্যমে লেখেন, সেনেট ড্রাফট বিলটি আমেরিকায় লক্ষ লক্ষ কর্মসংস্থান ধ্বংস করে দেবে। এটা উন্মাদ এবং ধ্বংসাত্মক। যদিও নতুন অর্থ বিলটিকে বরাবর বড় সুন্দর বিল বলেই ব্যাখ্যা করে এসেছেন ট্রাম্প। প্রথম দিকে তিনি দাবি করেছেন এই বিলটি আমেরিকার অর্থনৈতিক উন্নতিতে আরও গতি আনবে। হাই নিউজ নেটওয়ার্ক। পারস্য উপসাগরের জাহাজগুলিতে গুচ্ছ গুচ্ছ সামুদ্রিক মাইন ভরে রেখেছিল ইরান। ইসরায়েলের সঙ্গে সংঘাত চলাকালীন এই প্রক্রিয়া চলছিল। মার্কিন গোয়েন্দাদের হাতে সেই তথ্য আসার পর থেকে তারা উদ্বেগে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল ইরান। উপসাগর এবং ওমান উপসাগরের মাঝের অংশ হরমুজ প্রণালী নামে চিহ্নিত। সারা বিশ্বের বাণিজ্যে এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা সহ বহু দেশের বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ এই হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে। এই প্রণালী বন্ধ হলে বিশ্বের বাণিজ্যে তার প্রভাব হতো ভয়াবহ। ফলে ওই অঞ্চলে ইরানের পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী গত 13 জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কিছু সময় পর থেকেই পারস্য উপসাগরে তৎপরতা শুরু করেছিল তেহরান। সেখানকার জাহাজগুলিতে সামুদ্রিক মাইন ভরে দেওয়া হচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্তারা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। গোয়েন্দাদের অনুমান, বিশ্বের ব্যস্ততম এই বাণিজ্য পথ স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল ইরান। সেই কারণেই জাহাজে মাইন ভরা হচ্ছিল।
হরমুজ প্রণালীর মুখে জাহাজগুলি প্রস্তুত ছিল। তেহরান থেকে সবুজ সংকেত পেলেই ঘটত বিস্ফোরণ। কিন্তু প্রস্তুতি সত্ত্বেও শেষ পর্যন্ত এই নির্দেশ দেয়নি ইরানের সরকার। যদি তা হতো তবে পশ্চিম এশিয়ার সংঘাত আরও গুরুতর পর্যায়ে পৌঁছতে পারত, আরও জোরালো হতে পারত যুদ্ধ। পরিসংখ্যান বলছে সারা বিশ্বের বাণিজ্যিক তেল ও গ্যাসের 1/5 হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। তা আটকে গেলে বিশ্বজুড়ে হু হু করে বেড়ে যেতে পারে জ্বালানির দাম। কিন্তু আদতে তা হয়নি। ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের কয়েকদিনের মাথায় আমেরিকা তাতে যোগ দেয়। ইরানের গুরুত্বপূর্ণ 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের বাহিনী। এরপরেই ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির কথা ঘোষণা করে দেন ট্রাম্প। ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আর বাড়েনি। ইরানে আমেরিকার হামলার পর থেকে বিশ্বের বাজারে জ্বালানি তেলের দাম তাৎপর্যপূর্ণভাবে 10% কমে গিয়েছে। গত কয়েক বছরে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা একাধিকবার হুমকি দিয়েছে ইরান, কিন্তু এখনো পর্যন্ত একবারও সেই হুমকি বাস্তবায়িত হয়নি। ইসরায়েলের সঙ্গে সংঘাতের ঠিক কোন পর্যায়ে পৌঁছে পারস্য উপসাগরের জাহাজে মাইন ভরা শুরু করেছিল ইরান তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। মাইনগুলি সরিয়ে নেওয়া হয়েছে কিনা তাও এখনও নিশ্চিত নয়। মনে করা হচ্ছে উপগ্রহ চিত্রের মাধ্যমে এই সংক্রান্ত তথ্য জানতে পেরেছেন মার্কিন গোয়েন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক। কসবা কাণ্ডের ঘটনা পরিপ্রেক্ষিতে এবার বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। এদিন রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি। অবিলম্বে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত। গত 25শে জুন কসবার আইন কলেজে ইউনিয়ন রুমে এক ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। সেই সূত্রে এই অভিযোগও সামনে আসে যে রাজ্যের একাধিক কলেজের ইউনিয়ন রুমে বহিরাগতদের আড্ডা এবং অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এই ব্যাপারে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ কার্যকর করতে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে অবিলম্বে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত। মামলায় তিনি আদালতে বলেন, রাজ্যের কোনো কলেজেই বর্তমানে স্টুডেন্ট ইউনিয়ন গঠন হয়নি। এমনকি উচ্চ শিক্ষা দপ্তরের কাছ থেকে আরটিআই এর জবাবেও তা স্পষ্ট হয়েছে। ফলে ইউনিয়ন না থাকলে ইউনিয়ন রুম খোলা রাখার যৌক্তিকতা কোথায়, এই প্রশ্নও তোলেন। এরপরই মামলার শুনানিতে বিচারপতিরা জানিয়ে দেন, সব কলেজ এবং বিশ্ববিদ্যালয় অবিলম্বে ইউনিয়ন রুম বন্ধ করতে হবে। সেই সঙ্গে রায় উল্লেখ করা হয়েছে, এই ঘর কোনোভাবেই অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যদি বিশেষ কোনো পরিস্থিতিতে রুম ব্যবহার করার দরকার হয় তবে সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে আবেদন জানাতে হবে। এই রায় ঘিরে রাজ্যের শিক্ষা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষা মহলের একাংশের মতে, আদালতের এই নির্দেশ শুধু কসবা কাণ্ডের প্রতিক্রিয়া নয়, দীর্ঘদিন ধরেই কলেজে ইউনিয়ন ঘিরে চলা অরাজকতা ও দখলদারিত্বের বিরুদ্ধে কড়া বার্তা। হাই নিউজ নেটওয়ার্ক। যোগ্যদের তালিকা প্রকাশ সহ একাধিক দাবির ভিত্তিতে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন এসএসসি চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা। হাওড়া ময়দান থেকে মিছিল করে নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিল গ্রুপ সি ও গ্রুপ ডির অধিকার মঞ্চ। কিন্তু 6 তারিখ মহরম হওয়ায় এই কয়েকদিন কোনো রকম হাওড়া ময়দান বা অন্যত্র কোনো জমায়েতে অনুমতি দিল না কলকাতা পুলিশ। বাধ্য হয়ে 3 তারিখের বদলে 8 তারিখ নবান্ন অভিযানে নামবেন আন্দোলনকারীরা। যোগ্যদের তালিকা প্রকাশ সহ একাধিক দাবির ভিত্তিতে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন এসএসসি চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা। হাওড়া ময়দান থেকে মিছিল করে নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিল গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চ। কিন্তু 6 তারিখ মহরম হওয়ায় এই কয়েকদিন কোনো রকম হাওড়া ময়দান বা অন্যত্র কোনো জমায়েতে অনুমতি দিল না কলকাতা পুলিশ। বাধ্য হয়ে 3 তারিখের বদলে 8 তারিখ নবান্ন অভিযানে নামবেন আন্দোলনকারীরা। বুধবার হাওড়া পুলিশ কমিশনার অফিসে আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান অধিকার মঞ্চের একাংশ। সেখানে দীর্ঘ 4 ঘণ্টা বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরিস্থিতি বুঝে নিজেদের সিদ্ধান্তে বদল আনেন তারা। আন্দোলনকারীদের একজন বলেন, বৃহস্পতিবার নবান্ন চলো অভিযান নিয়ে বুধবার হাওড়া পুলিশ কমিশনারের অফিসে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ 4 ঘণ্টা ধরে মিটিং করেছে। 6 তারিখ মহরম হওয়ার কারণে ওরা কোনোভাবেই বৃহস্পতিবার হাওড়া ময়দান বা অন্যত্র জমায়েত করে নবান্ন যেতে দিতে রাজি নন। বৃহস্পতিবার থেকেই মহরমের জন্য কিছু ধর্মীয় পদযাত্রা হাওড়া ময়দান থেকে হবে এবং নিরাপত্তাজনিত কারণে চাকরিহারা প্রার্থীদের মিছিলের অনুমতি দেননি পুলিশ কমিশনার অফিসের আধিকারিকেরা। বদলে 8ই জুলাই মিছিল করতে বলেছে কলকাতা পুলিশ। সঙ্গে এটাও বলা হয়েছে, বৃহস্পতিবার যদি সম্ভব হয় তাহলে চাকরিহারা কয়েকজন প্রতিনিধিকে নবান্নের কোনো উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করানোর চেষ্টা করা হবে।
অবশেষে আন্দোলনকারীরা সিদ্ধান্ত নেন তারা সব দিক ভেবে বৃহস্পতিবার অর্থাৎ ৩রা জুলাই কর্মসূচি পরিবর্তন করে আগামী ৮ তারিখ মঙ্গলবার রাখছেন। ওই দিন হাওড়া ময়দান থেকে নবান্ন অভিমুখে যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের মিছিল হবে। তারা নিজেদের অবস্থার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করবেন। হাই নিউজ নেটওয়ার্ক। মুর্শিদাবাদের ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং জাল নোট। ঘটনায় গ্রেফতার সিরাজ মণ্ডল নামে একজন। তাকে আজ আদালতে পেশ করা হবে। মুর্শিদাবাদের ডোমকলে মিলল আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও জাল নোট। গ্রেফতার একজন। একটি রাইফেল, 3টি রাউন্ড গুলি, পাইপ গান 4টি ও 9 রাউন্ড গুলি, এছাড়াও 12 পিস বন্দুক, একটি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, হাইড্রোলিক পাইপ, 2 পিস নর্মাল পাইপ, 5 পিস ড্রিল মেশিন, 1 পিস কাটিং মেশিন, 1 পিস এয়ার ব্লোয়ার, 1 পিস ডাইস, 2 পিস মেটাল সিট সহ আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ও এসওজি যৌথভাবে ডোমকল থানার অন্তর্গত গড়াইমারি এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকেই প্রচুর পরিমাণে এই আগ্নেয়াস্ত্র ও তার তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। এছাড়াও 40,000 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছে সিরাজ মণ্ডল নামে একজন। আজ ধৃতকে আদালতে পাঠানো হবে। রাত মানে 2 এবং 3 তারিখের মাঝে যে রাত, সেটাতে আমাদের মুর্শিদাবাদ পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং দমকল থানার একটা জয়েন্ট রেড করে। একটা সোর্স ইনফরমেশন ছিল যে আমাদের দমকল থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামের দাঁড়পাড়াতে একজন আততায়ী, যার নাম সিরাজ মণ্ডল, সে তার বাড়িতে একটা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি কারখানা চালাচ্ছিল এবং অ্যাকর্ডিংলি তাকে আমরা ডিউ প্রসেস মেনটেন করে তাকে অ্যারেস্ট করি। এটা ক্রাইম ক্রিমিনালের অ্যাঙ্গেল দিয়ে এটা খুবই একটা বাজে জিনিস, ঠিক আছে। এবং পুলিশ সর্বদা, মুর্শিদাবাদ পুলিশ সর্বদা অতন্ত্র প্রহরীর মতো আছে। এই যে কোনো ক্রাইম হলে আমরা সাথে সাথে অ্যাক্ট করব। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন শ্রমিক ভট্টাচার্য। সায়েন্স সিটি অডিটোরিয়ামে দায়িত্বভার নেন তিনি। শ্রমিককে দায়িত্ব তুলে দেন সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। হাজির ছিলেন শুভেন্দু অধিকারী, রবি শঙ্কর প্রসাদ সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব নিলেন শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটিতে বিজেপির তরফে আয়োজিত রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ নামে এক অনুষ্ঠানে তার হাতে বঙ্গ বিজেপির ব্যাটন তুলে দেন দলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। তার হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয়। গত মঙ্গলবার বঙ্গ বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে সভাপতি নির্বাচনের ঘোষণা করা হয়। বুধবার ছিল মনোনয়ন পর্ব। সেই পর্ব মিটতেই স্পষ্ট হয়ে যায় যে বিজেপিতে সুকান্ত মজুমদারের উত্তরসূরি হতে চলেছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তারপর বৃহস্পতিবার সায়েন্স সিটিতে আনুষ্ঠানিকভাবে বঙ্গ বিজেপির অধিনায়কের দায়িত্ব নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষ সহ আরও অনেকে। রাজ্য সভাপতি হিসেবে প্রথম বক্তৃতায় তিনি সরাসরি তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তৃণমূলের বিরুদ্ধে তার অভিযোগ, এই রাজ্যের ইতিহাস ভুলিয়ে দিতে চায় রাজ্যের শাসক দল। পাশাপাশি তিনি সংখ্যালঘুদেরও বার্তা দেন। তিনি জানান, সংখ্যালঘুদের বিরুদ্ধে বিজেপি নয়, বিজেপি চায় সংখ্যালঘু যুবকদের হাত থেকে পাথর তলোয়ার কেড়ে নিয়ে বই তুলে দিতে। পথে নামুন, তৃণমূলকে সরান, তৃণমূলের বিসর্জন দিন। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে। বিরোধী দলনেতা বলছেন, আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন একটু আগে, বাংলাদেশের শ্রীমতী গান্ধী জন্মদাত্রী ছিলেন বাংলাদেশের। আজকে তার কুশপুত্তলিকা বানিয়ে তার উপর রোজ থুতু ফেলছে, আর তার নামাঙ্কিত লাইব্রেরি 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে। ইন্দিরা গান্ধী কালচারাল অ্যাসোসিয়েশনকে ধূলিসাৎ করে দিয়েছে।
শ্রমিক ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পরই বিজেপির তরফে বার্তা দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে লেখা হয়, পরিশ্রম, দেশপ্রেম, সেবাভাব এই তিন শক্তির ভিত্তিতেই দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বিজেপির নেতৃত্ব। আর তার ওপর ভর করেই বিজেপির নবনির্বাচিত সভাপতি হলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিজেপির তরফে অভিনন্দন দেওয়া হয় সমস্ত আশাবাদী পশ্চিমবঙ্গকে। একই সঙ্গে শ্রমিককে নিয়ে একটি ভিডিও পোস্টও করা হয়েছে রাজ্য বিজেপির তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার যখন কলকাতায় নতুন রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানাতে বিশেষ আয়োজন, তখন দিলীপ ঘোষ সুদূর বর্ধমানে। তবে সেখান থেকেই তিনি শ্রমিককে ক্যাপ্টেন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পাশাপাশি এটাও স্পষ্ট করেছেন যে তিনি সভাপতি হওয়ার দৌড়ে কখনোই ছিলেন না। আমি তো কোনো রাজনীতি করেছিলাম না, আমাকে নিয়ে এসে জিজ্ঞেস করা হলো, পরে আমাকে প্রেসিডেন্ট করা হলো, এমএলএ করা হলো, এমপি করা হলো। আমি সংগঠনও করেছি, নেতৃত্বও করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি। তো পার্টি যখন যে কাজ দেবে সেদিন আমার প্রস্তুত থাকি। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন। তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে, তাদের দিয়ে উনি কাজ করাবেন। এটা তো দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না। দিলীপ ঘোষ সকাল 5টা থেকে দৌড়ে বেড়ায় ঠিকই, কিন্তু কোনো কম্পিটিশনে কোনো থাকে না। পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছি যে দায়িত্ব, ওটাকে আমি নিঃশ্বাস সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো। সাফল্য এসেছি কি অসাফল্য সেটা পাবলিক বলবে, আপনারা বলবেন, কিন্তু আমি কখনো কোনো দৌড়েছিলাম। আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এর মধ্যেই নেই। আমি সংগঠনের কাজে এখনো কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। নির্বাচন হচ্ছে, ওখানে আমার কোনো রোল নেই। প্রজাপতি সিনেমায় মন কেড়েছিল দর্শকদের। এবার প্রজাপতি 2 এর শুটিংয়ে লন্ডনে পাড়ি দিলেন দেব। আবারও উড়বে প্রজাপতি, তবে এবার দেশে নয় বিদেশের বুকে উড়ান শুরু করবেন দেব। 23 সালের বক্স অফিসে তুমুল সাড়া ফেলে দেওয়ার পর থেকেই সিকুয়েলের অপেক্ষায় ছিলেন দর্শক অনুরাগীরা। এবার সেই ছবির শুটিং শুরু করার জন্যই লন্ডনের উদ্দেশ্যে উড়ে গেলেন টলিউড সুপারস্টার। তবে সিনেমার টিম নিয়ে নয়, এবার বরং তার সফর সঙ্গী বাবা, মা এবং বোন। বৃহস্পতিবার সকালেই সপরিবারে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন টলিউড সুপারস্টার। সিকুয়েলের গল্পের প্রেক্ষাপট লন্ডন। দিন দুয়েক আগেই পরিচালক অভিজিৎ সেন এবং শুভ্রদীপ দাস লন্ডনে পৌঁছে গিয়েছেন। আগে ভাগই জানা গিয়েছিল যে 5ই জুন থেকে প্রজাপতি 2 এর সিনেমা শুটিং শুরু হবে। কলা কৌশলী থেকে অভিনেতারা একে একে পৌঁছচ্ছেন লন্ডনে। আর সেই প্রেক্ষিতেই বাবা, মা আর বোনকে নিয়ে রওনা হয়েছেন দেবও। কাজের অবসরে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইমও কাটাতে পারবেন। প্রসঙ্গত, প্রজাপতি ছবিতে দেব ভরসা রেখেছিলেন ছোট পর্দার নায়িকা শ্বেতা ভট্টাচার্যের উপর। তার সঙ্গে শ্বেতার রসায়ন মনে ধরেছিল দর্শকের। এবারও টেলিপর্দার মুখেই ভরসা রেখেছেন অভিনেতা প্রযোজক। টলিউডের অন্দরমহল সূত্রে খবর, প্রজাপতি 2তে অভিনয় করবেন টেলি নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। আর মিঠুন চক্রবর্তীর বিপরীতে থাকছেন মমতা শঙ্কর। 23 সালে দেব মিঠুনের প্রজাপতি ছবিকে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শকরা। লক্ষ্মীলাভও ভালোই হয়েছিল। চলতি বছর সরস্বতী পুজোর দিন সিকুয়েলের ঘোষণা করেন অতনু রায়চৌধুরী। তখনই জানা গিয়েছিল চলতি বছরেই জুন মাসে মিঠুন চক্রবর্তী এবং দেবকে নিয়ে শুটিং হবে। আর ডিসেম্বর মাসে বড়দিনে প্রেক্ষাগৃহে আসবে প্রজাপতি 2। হাই নিউজ নেটওয়ার্ক। অকালে মৃত্যু হল লিভারপুলের স্ট্রাইকার দিয়েগো জোতার। স্পেনে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। 2 সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন দীর্ঘদিনের বান্ধবী রুতে কার্দোসোকে। তাদের 3 সন্তান রয়েছে। 28 বছরের ফুটবলার দেশের জার্সিতে পর্তুগালের হয়ে খেলতেন। জোতার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে স্পেনের সংবাদ মাধ্যমে। পরে খবরটি নিশ্চিত করেন পর্তুগালের ফুটবল সংস্থার প্রধান পেদ্রে প্রোয়েনসাও। এক বিবৃতিতে লিখেছেন, পর্তুগালের ফুটবল সংস্থা এবং পর্তুগাল ফুটবলের সঙ্গে যুক্ত সকলে এই খবরে বিধ্বস্ত। জাতীয় দলের হয়ে 50-এর কাছাকাছি ম্যাচ খেলেছিল। মানুষ হিসাবে অসাধারণ ছিল জোতা। সতীর্থ, বিপক্ষ সকলেই ওকে সমীহ করত। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জোতার সঙ্গে গাড়িতে ছিলেন তার ভাই আন্দ্রে। স্থানীয় সময় বুধবার রাত 12:40 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বিলাসবহুল গাড়িতে ভাইয়ের সঙ্গে যাচ্ছিলেন তিনি। অন্য একটি গাড়িকে পেছনে ফেলতে গিয়ে জোতাদের গাড়িটি উল্টে যায়। গাড়ির চাকা ফেটে আগুন ধরে যায়। সেখান থেকে গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে আর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ। স্থানীয় প্রশাসন সমাজ মাধ্যমে দুজনের মৃত্যুর কথা জানিয়েছে। জামুরা প্রদেশের শেরনাদিলা অঞ্চলে গাড়ি দুর্ঘটনাটি হয়েছে। আন্দ্রে পর্তুগালের 2য় ডিভিশনের ফুটবল ক্লাবে খেলতেন।
2020 সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। তারপরেই তৎকালীন কোচ জুর্গেন ক্লপের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। নিয়মিত প্রথম একাদশে সুযোগ পেতে থাকেন। গত মরশুমে লিভারপুলের লিগ জয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। 26টি ম্যাচ খেলেছিলেন। সম্প্রতি পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগ জিতেছিলেন জোতা। ফাইনালে তিনি পরিবর্তক খেলোয়াড় হিসেবে নেমেছিলেন। কয়েক ঘন্টা আগেই নিজের বিয়ের ছবি পোস্ট করেছিলেন জোতা। লিখেছিলেন তিনি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান পুরুষ। বহু সমর্থক এবং অনুরাগী ছাড়াও সেই ছবিতে লাইক দিয়েছিলেন লিভারপুলের সতীর্থ ডারউইন নুনেজ, অ্যালিসন বেকাররা। পোর্তায় জন্ম জোতার। সেখানকারই ক্লাব পাকোস দে ফেরারার হয়ে ফুটবল জীবন শুরু তাঁর। 2015 সালে অভিষেক হয়। 1 বছর পর তিনি যোগ দেন স্পেনের আতলেতিকো মাদ্রিদে। তবে লা লিগায় একটিও ম্যাচ খেলতে পারেননি। 1 বছর লোনে কাটান এফসি পোর্তায়। সেখানে 8টি গোল করেন। চোখে পড়ে যান উলসের। প্রথমে লোনে, পরে পাকাপাকিভাবে জোতাকে কিনে নেয় উলস। প্রথম মরশুমে 17 গোল এবং পরের মরশুমে 16 গোল করেন তিনি। লিভারপুলের প্রাক্তন কোচ ক্লপ ফরওয়ার্ডে বিকল্প বাড়াতে জোতাকে কেনেন। লিভারপুলে গত 5 মরশুমে ইপিএলে 47টি গোল করেছেন জোতা। প্রিমিয়ার লিগ ছাড়াও এফএ কাপ এবং দুবার লিগ কাপ জিতেছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।